স্বৈরাচার মুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সততার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএফএম আব্দুল হালিম। চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শের রাজনীতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা দেশকে এগিয়ে নিতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ২ আসনের তার নিজ বাসভবনের আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও অর্থ পাচারের পথ রুদ্ধ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সকল প্রার্থীকে তাদের সুশিক্ষা, মেধা, যোগ্যতা, সততা, ন্যায়পরায়ণতা ও জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দিতে হবে। সভায় বক্তারা জানান, ইসলামপুরের স্বাভাবিক উন্নয়ন ও জনগণের কল্যাণে এস.এম. আব্দুল হালিমের বিকল্প নেই। তারা বলেন, তার সুশিক্ষা, মেধা, সততা, ন্যায়পরায়ণতা, অভিজ্ঞতা ও অমায়িক ব্যবহারে তিনি জনমানুষের আস্থা অর্জন করেছেন। আমরা তাকে জামালপুর ২ আসনের এমপি হিসেবে দেখতে চাই। সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুফিয়া বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, হাতেম আলী সাদা, শফিক সেলিম, হেলাল উদ্দিন, রুহুল আজম লুলু, আজিজুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম তারা, এনামুল করিম ডিবিট, সোহাগ খান লোহানী, মনির খান লোহানী, সুজন খান, কায়েস, সাব্বির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী, ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মী সভায় অংশ নেন। সেই আদর্শ ধারণ করে গণতন্ত্র কায়েম করার জন্য আবার তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া আমাদের দেশ মাতা, তিনি এই গণতন্ত্র পুনঃপ্রচলন করার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছিলেন এবং সেই যুদ্ধ প্রতিহত করার জন্য তাকে ব্যক্তিগতভাবে আঘাত করা হলো, তাকে কারারুদ্ধ করা হলো। দীর্ঘদিন কারারুদ্ধ করে তিনি অসুস্থ হলেন, তারপরেও তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হলো না। সেটা আপনারা দেখেছেন। আল্লাহর রহমতে আল্লাহ বাঁচালে আর কে ঠেকাতে পারে। আল্লাহ তাআলা তাকে এত দুরারোগ্য ব্যাধি তারা দিয়েছিল যে আওয়ামী লীগের সরকার সবসময় যেভাবে তাকে একটা পুরনো ঘরে আবদ্ধ করে রেখে তিলে তিলে মারতে চেয়েছিল, সেখান থেকে তিনি উদ্ধার হয়েছেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন। এখন তিনি সুস্থ, তিনি আবার আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন একজন গার্জিয়ান হিসেবে, অভিভাবক, দেশের অভিভাবক হিসেবে। এবং তার পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আমাদের একটি মুক্তির সনদ দিয়েছেন। সেটা কি জানেন কি? সেটা হলো ৩১ দফা। এই ৩১ দফার মধ্যে একটা করে বলে দেওয়া হয়েছে এদেশের নির্যাতিত মানুষের জন্য উদ্ধার পাওয়ার কি উপায় রয়েছে। এদেশের কৃষক ভাইয়েরা, এদেশের যুবক শ্রেণী, এদেশের নারী মহিলা যারা নির্যাতিত, নারীকে বৈষম্য, এখনো নারীদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে, সেই নারীদের উদ্ধার কিভাবে করা হবে, যুবকদের কাজ করে দেওয়া হবে, যারা বেকার যুবক কিভাবে তাদের বেকারের সমস্যার সমাধান করা হবে। এই সমস্ত কারণে আমাদের আজকে যে ৩১ দফা, আজকেও আমরা ভোটার গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, আমরা আগেও জানেন ৩১ দফা বিতরণ করেছি। সেই ৩১ দফাগুলি আপনাদের পড়তে হবে। এই ৩১ দফা আমি নিয়ে অনেক আলোচনা করেছি। এখন ঘরে বসে বসে আরো আমরা নিবিড় ভাবে পর্যালোচনা করে এটার উপর গবেষণা করে আগামী দিনে যারা নেতৃত্ব নেবে, এবং আপনারা যদি আমাকে নেতৃত্ব মানেন, আমার নেতৃত্ব যদি মানেন, যারা আমাকে আজকে বলছেন যে আপনি এগিয়ে চলেন, আপনার কোনো ভয় নাই, আমার জীবনে আমি কোনোদিন ভয় করি নাই। আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি দুর্নীতির কাছে কোনোদিন জানি না। আপনাদেরকে যে হলফ করে বলতে পারি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছে যে আমি দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। সুতরাং আমার কোনো বিশ্বাস নেই। আমি শুধু আপনাদের খেদমত করতে চাই, যদি আপনারা সুযোগ দেন। সেই খেদমত আপনাদের, সেই জন্য আপনি আহ্বান জানাচ্ছি, আপনাদের সচেতন হন। আপনার সন্তানকে বলেন ভালোভাবে লেখাপড়া করতে। আপনার সন্তান স্কুলে যখন যাবে সে যাতে সত্য কথা বলে, সে যাতে এমন ভাবে গড়ে ওঠে। শিক্ষককে আপনি পরামর্শ দেন আমার সন্তান এমন ভাবে গড়ে উঠবে তিনি যেন ডাক্তার হয়ে সঠিকভাবে রোগীর চিকিৎসা করে, মানব কর্মী হয়ে যেন চিকিৎসা করে। আমার সন্তান এমন হয়ে যে ইঞ্জিনিয়ার হয়, সে যেন এই বস্তা ফেলে টাকা না নেয়, সে যেন কোনো চুরি না করে। আমার সন্তান যদি সচিব হয়, সে যেন কোনো দুর্নীতি না করে, সে যেন মানব দরদী হয়ে মানুষের পাশে দাঁড়ায়। সম্মানিত সভাপতি, ভদ্র মহিলা, অনেক পরিশ্রম করেছে। আপনারা এই বিএনপির যে একমাত্র প্রাণ, তা আপনাদের কর্মদক্ষতা এবং কার্যক্রম দেখলে বোঝা যায় যে আপনারা অনুপ্রাণিত এবং আপনারা কত শক্তিশালী। আমি কালকে আসছিলাম, টাঙ্গাইলে আসার পথে হঠাৎ করে একটা রিপোর্ট আসলো কি বাবুকে নমিনেশন দেওয়া এবং এটা বলা হয়েছে বাবু নমিনেশন পাবে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে বাবু নমিনেশন পাবে, তুমি কি করলো, তুমি এটা শুনলাম না? বাবুকে নমিনেশন দিল, বললো তোমাকে কি করবে? আমি তো কিছু শুনলাম না। আমি তো শুনলাম বাবুর শরীরটা অসুস্থ মনে হলো, সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠলো, আমিও গেলাম। তারপরে বললো যে আজকে আর নেত্রকোনার প্রয়োজন এসেছে। বাবুকে এরকম কখন কোন কথা বললো এটা তো আমি বলতে পারলাম না। এক্ষেত্রে তো আমি ফেল করলাম। ও কেমন করে ওকে বললো যখন নমিনেশন দিয়েছে, এত বড় একটা হিউমার সে দিতে পারে আনএক্সপেক্টেড, যে কিভাবে সে এটা দিল এবং বলল। আমরা যতক্ষণ পর্যন্ত আসলাম ততক্ষণ পর্যন্ত একটার পর একটা টেলিফোন আছে, বাবুকে নমিনেশন দিয়েছে। এবং আমার আত্মীয়র সঙ্গে এসে বাবুর মেয়ে গাড়িতে উঠে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, বাবা নমিনেশন পেয়েছে। নমিনেশন পেলে তো একটা গর্বেরই কথা এবং ভালো লাগারই কথা। আমার মনটা খুব খারাপ হলো যে কোন দিক থেকে বিচার করে বাবুকে নমিনেশন করবো, এটা কি ফাইন্ড আউট করে একবার দেখেছেন? আমার মনে হয় যদি ফাইন্ড আউট করে দেখে থাকেন তাহলে তো নমিনেশন দেওয়ার কথা। বাসায় আসার পর অনেক পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখি রাত্রি পোহায় যায় যে আলিম সাহেব নমিনেশন পাইনি, পেয়েছে বাবু। আমরা শুক্রিয়া জানালাম আল্লাহর কাছে, আল্লাহ যা করে সেটাই মঙ্গল। দেখি কি হয়। আজকে সারাদিনে দেখলাম আর মনটা তেমন দূর করলো না, মনটাও খারাপ। এই মানুষের ভিতরে যে এত ছোট মন থাকতে পারে তা কল্পনা করতে পারে। আমার হাজবেন্ড বলে কেন আমি পাস করতে পারলাম না, তা তো আমি জানি না। আমি একসঙ্গে 2 জন ছিলাম, আমরা 2 জন ছিলাম। উনি পেলেন নমিনেশন, আমি পেলাম না, কি কারণ? রিজনটা দুপুর গড়িয়ে গেছে, সবারই পেটে ভোগ। আমি মনে হয় যে আয়োজন করেছি সেটা আপনাদের সবাইকে দিই, খেলে ভালো লাগবে, মনটাও আমারও ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।